এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য কোরিয়ান ভাষার দশম পর্বগুলো তৈরি করেছি। আমি দশম পর্ব আপনাদেরকে শেখাবো। আজকে কোরিয়ান ভাষার দশম পর্ব ভালোভাবে মনোযোগ সহকারে শিখবেন। আর যারা প্রথম থেকে অষ্টম পর্ব এবং নবম পর্ব পর্যন্ত আপনারা যারা দেখেন নাই, এই ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন, তাহলে আপনারা ভাষাগুলো ভালোভাবে বুঝতে পারবেন। যারা প্রথম থেকে নবম পর্ব পর্যন্ত ভিডিওগুলো দেখেন নাই, আমি আবারও বলছি, প্রথম থেকে নবম পর্ব পর্যন্ত ভিডিওগুলো দেখেন নাই তারা দশম পর্ব দেখবেন না। কারণ দশম পর্ব দেখবেন তারাই যারা প্রথম থেকে নবম পর্ব পর্যন্ত ভিডিওগুলো দেখছেন। কারণ ভিডিওগুলো যদি আপনারা প্রতিনিয়ত না দেখেন, তাহলে আপনারা ভাষাগুলোর আগামাথায় বুঝবেন না আপনারা, ঠিক আছে? তাহলে আমি বলবো, এখন যে ভিডিওটা দেখবেন আপনারা, মানে দশম পর্ব আমি আপনাদের জন্য যে তৈরি করেছি, ওই ভিডিওটা দেখার আগে আপনারা পিছনের ভিডিওগুলো আগে দেখে আসবেন। আমার আইডিতে দেওয়া আছে, আমার আইডিতে গিয়ে ভিডিওগুলো দেখে আসবেন। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দশম পর্ব ভিডিওতে নিয়ে যাই। ভালোভাবে লক্ষ্য করবেন, স্কিপ করবেন না, ভিডিও স্কিপ করবেন না। ভিডিও স্কিপ করলে আপনারা ভিডিওগুলো কিছুই বুঝবেন না, মানে ভাষার আগামাথাই বুঝবেন না আপনারা, ঠিক আছে? তো ভিডিও স্কিপ না করে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে হবে, ঠিক আছে? তাহলে চলুন আমি আপনাদেরকে ভিডিও স্ক্রিনে নিয়ে যাই। তারপর এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জনবর্ণ, যুক্ত ব্যঞ্জনবর্ণ। হ্যাঁ, তো এই গিয়কের ক উচ্চারণ হবে, আর এই শিয়তের কি হবে? সাংশিয়ত। এখানে আমি এগুলো হচ্ছে আপনার হচ্ছে যুক্ত ব্যঞ্জনবর্ণের একটার উচ্চারণ আছে, এটা হচ্ছে সাংগিয়ক, ঠিক আছে? সাংগিয়ক, সাংগিয়ক, ঠিক আছে? এখানে ভালোভাবে লেখা যাচ্ছে না, তো আমি এটা হচ্ছে সাংগিয়ক আর এটা হচ্ছে সাংশিয়ত। তাহলে সাংগিয়কের ক এবং সাংশিয়তের স উচ্চারণ হবে। আমি জুম করে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারছেন। তাহলে 14টি ব্যঞ্জনবর্ণ যুগ, যেমন সাংগিয়কের ক, সাংশিয়তের স, দুইটি যুক্ত ব্যঞ্জনবর্ণ মিলে বাচ্চিম হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে? এরপর হচ্ছে বাচ্চিম ব্যঞ্জনবর্ণ মোট কয়টি? 16টি। যেমন এখানে লিখে দিয়েছি আপনাদের জন্য। এখানে হচ্ছে গিয়ক, নিয়ন, দ্বিগুত, রিউল, একটু টিকমার্ক দিয়ে দেখাই। গিয়ক, নিয়ন, দ্বিগুত, রিউল, নিয়ম, বিয়োগ, শিয়ত, ইয়ং, তারপরে হচ্ছে শিয়ত, তারপর হচ্ছে ইয়ং, জিয়ত, শিয়ত, কিয়ক, তিয়ত, পিয়ক, পিয়ত। হ্যাঁ, তারপর হচ্ছে সাংগিয়ক, সাংশিয়ত। মানে এগুলা ছাড়া আপনার বাচ্চিম ব্যঞ্জনবর্ণ নাই, ঠিক আছে? এগুলাই বসবে। মানে একটা ব্যঞ্জনবর্ণ যখন এভাবে হবে, মানে একটা বাক্য যখন এভাবে হবে, এটা একটা বাক্য। হ্যাঁ, এটা একটা অর্থ আছে, যেমন তা কত মুরগি। হ্যাঁ, এটা একটা বাক্য। তাহলে এই বাক্যর নিচে যখন একটা বাচ্চিম বসলো, এই বাচ্চিমগুলা এগুলার বাইরে বসবে না। মানে এখানে যেগুলো আমি বাচ্চিম দিয়ে দিয়েছি, এগুলোর বাইরে কোনো বাচ্চিম নাই, এগুলাই বসবে, ঠিক আছে? তাহলে এখানে 16টি বাচ্চিম আপনার কি হবে? বাক্যর নিচেই বসবে। এগুলো ভালোভাবে মুখস্থ করে রাখবেন, একদম সোজা, ঠিক আছে? এরপরে হচ্ছে অন্যভাবে বলা যায় তিনটি যুক্ত ব্যঞ্জনবর্ণ, যেমন সাং দ্বিগুত, সাং বিয়োগ, সাং জিয়ত। হ্যাঁ, ছাড়া বাকি সব ব্যঞ্জনবর্ণগুলোই বাচ্চিম হিসেবে ব্যবহৃত হয়। আবার এখানে দেখেন, এখানে বলে দিয়েছি যে এই তিনটি ব্যঞ্জনবর্ণ ছাড়া, যুক্ত ব্যঞ্জনবর্ণ ছাড়া, এই তিনটি যুক্ত ব্যঞ্জনবর্ণ ছাড়া, সাং দ্বিগুত, সাং বিয়োগ, সাং জিয়ত, এই তিনটি যুক্ত ব্যঞ্জনবর্ণ ছাড়া বাকি সবগুলা বাচ্চিম হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে? আপনারা বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তাহলে এখানে আরেকটা বাক্য আছে, যেমন আন মানে হচ্ছে, এখানে আপনাদের জন্য দিয়ে দিয়েছি, আন মানে হচ্ছে ভিতরে। কোরিয়ান ভাষায় আন মানে হচ্ছে ভিতরে। তাহলে এখানে একটা বাচ্চিম বসেছে, বাচ্চিমটা হচ্ছে নিয়ন। নিয়ন হচ্ছে এরকম, দন্ত ন অন্তস্তীয় জ দন্ত ন, নিয়ন হচ্ছে এরকম। তাহলে নিয়ন যেটা নিচে বসছে সেটাই হচ্ছে বাচ্চিম, আন হচ্ছে ভিতরে। তারপর দেখেন এটা হচ্ছে থাত্তা বলা যায়, আবার দাত্তাও বলা যায়, ঠিক আছে? থাত্তাও বলা যায়, আবার দাত্তা বলা যায়। থাত্তা মানে এভাবেও উচ্চারণ করা যায়, থাত্তা, ঠিক আছে? থাত্তাও বলা যায়, দাত্তাও বলা যায়। এটা কিন্তু আপনাদের একটা বাক্য এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপর দেখেন আমি আরেকটা বাক্য লিখে দেখাই আপনাদের জন্য, হচ্ছে শিয়ত, তারপর হচ্ছে সাজা তো হচ্ছে সিংহ, এটাও একটা বাক্য। এরকম আরও অসংখ্য বাক্য আছে। বাক্যগুলো আমি আপনাদেরকে আরও সামনের দিকে ধাপে ধাপে শেখাবো। অনেক বাক্য আছে এরকম, এই বাক্যগুলো আপনারা ধাপে ধাপে শিখবেন। এত তাড়াতাড়ি কিন্তু আপনাদেরকে বাক্য দিয়ে আপনারা বুঝবেন না। আপনাদের মূলত বেসিকগুলো জানতে হবে। বেসিকগুলো মনে করেন যে আপনাদের ভাষাটা, ব্যঞ্জন স্বরবর্ণটা ভালোভাবে মুখস্থ করা, তারপরে ব্যঞ্জন বর্ণগুলো মুখস্থ করা, তারপর হচ্ছে যুক্ত ব্যঞ্জনবর্ণ মুখস্থ করা, যুক্ত স্বরবর্ণগুলো ভালোভাবে মুখস্থ করা। এরপরে এগুলো ধাপে ধাপে আপনারা রুলসগুলো, গ্রামাটিক্যালগুলো নোট করে রাখা, যাতে এগুলো যাতে মাথায় থাকে। এই রুলসগুলো যদি আপনারা মনে রাখেন, তাহলে আপনাদের ভাষাটা শিখতে একদম ইজি হয়ে যাবে, একদম ইজি, ঠিক আছে? তাহলে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।